অনেকে মনে করেন বর্তমানে দেলোয়ার হোসেন সাঈদী যদি বেঁচে থাকতেন তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। তবে ভাগ্যের করুণ পরিণতি স্বৈরাচার ডাইনি হাসিনার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে কোরআনের পাখিটা আর দুনিয়াতে নেই। তেমনি সাঈদী হুজুরের মতোই জামায়াতের আরও কয়েকজন নিরপরাধ হেভিওয়েট নেতাদের ফাঁসি দিয়েছেন ডাইনি হাসিনা। জামায়াতের এসব নেতারা বেঁচে না থাকলেও রেখে গেছেন তাদের যোগ্য উত্তরসূরি সন্তানদের। তারাও তাদের বাপের মতোই তুখোড় মেধাবী ও জালিমদের জম। সে কারণেই আগামী জাতীয় নির্বাচনে জামায়াতও তাদের মূল্যায়ন করেছে, দিয়েছেন জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন। বাবার আসনে লড়ছেন তারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো হাসিনার আমলে নিরপরাধ ফাঁসি হওয়া জামায়াত নেতাদের সন্তানেরা আগামী নির্বাচনে কে কোন আসন থেকে লড়বেন এবং তাদের যোগ্যতা আসলে কী রকম। তারা সত্যি কি ফাইট দিতে পারবে? বাবা রেখে যাওয়া সেই লিগেসি কি তারা বহন করতে পারবে? মানুষ তাদের বাবাদেরকে যেমন পছন্দ করত তেমনি কি তাদেরকেও পছন্দ করে? এলাকায় তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কতটুকু? এই বাপকা বেটাদের সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে। তো কে কে আছে এই তালিকায়? চলুন একে একে জেনে নেই তাদের সম্পর্কেই। তবে প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। উনি নির্বাচন করবেন পাবনা ১ আসন থেকে। পাবনা ১ আসনে মতিউর রহমান নিজামী এর আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেখার বিষয় তার সন্তান সেই লিগেসিটা বহন করতে পারে কিনা। তার আগে পাবনা ১ আসনের একটু ইতিহাসটা জেনে আসি। সাথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনটি কখনোই একক দলের স্থায়ী ঘাঁটি ছিল না। ১৯৮৬ সালে জাতীয় পার্টি, ১৯৯১ সালে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামী, ১৯৯৬ সালে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি, আবার ২০০১ সালে ৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নিজামী এই আসনে জয় পান। বাকি সময় জুড়ে আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। নির্বাচন কমিশনের ডিসেম্বর ২০২৩-এর তথ্যমতে পাবনা ১ আসনে মোট ভোটার ৪,৩১,৬২০ জন, অর্থাৎ এটি একটি বড় ও গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। পরিসংখ্যান বলছে আরও চমকপ্রদ গল্প। ১৯৯১ সালে মাওলানা নিজামী এককভাবে নির্বাচন করে পেয়েছিলেন ৩৭% ভোট, আর ২০০১ সালে জোটের প্রার্থী হয়ে সেই ভোট বেড়ে দাঁড়ায় ৫৮%। অর্থাৎ এ আসনে জামায়াতের একটি শক্ত ও স্থায়ী ভোট ব্যাংক যে আছে তা অস্বীকার করার সুযোগ নেই। বিএনপির অবস্থানও লক্ষণীয়। ১৯৯১ সালে সরকার গঠন করলেও এ আসনে বিএনপি পেয়েছিল মাত্র ১৬% ভোট। ১৯৯৬ সালে ভোট বেড়ে দাঁড়ায় ৩৩%। কিন্তু এরপর দীর্ঘ সময় ধরে বিএনপি এই আসনটি মূলত জামায়াতের জন্য ছেড়ে দেয়। অন্যদিকে ২০০৮ থেকে ২০২৪ টানা কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এখানে একাই নির্বাচন করে জয় পেয়েছেন শামসুল হক টুকু। এবারে সমীকরণ বদলিয়েছে। জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান, যার সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে মাওলানা নিজামীর প্রতি মানুষের আবেগ, জামায়াতের পুরনো ভোট ব্যাংক, অধ্যাপক ডক্টর আবু সাঈদের মাধ্যমে আওয়ামী ভোটের বিভাজন। সবকিছু মিলিয়ে বলা যায় বিএনপি বনাম জামায়াতের এই লড়াইয়ে পাবনা ১ আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা এবার বেশ জোরালোভাবে সামনে চলে এসেছে। আর সেই জয়ের মুখ হিসেবে উঠে আসতে পারেন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এরপর যুদ্ধ অপরাধের বিচারে কথিত ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান যে আসনে লড়ছেন সেটি হল ঢাকা ১৪ আসন। ঢাকা ১৪ আসন রাজনীতির হিসেবে রাজধানীর সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর আসনগুলোর একটি। সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার প্রায় ৪,৫৬,০০০, অর্থাৎ বিশাল এক ভোট ব্যাংক। এ আসনে এবার মুখোমুখি হচ্ছেন দুই ভিন্ন রাজনৈতিক ধারার কিন্তু একই রকম ত্যাগের গল্পে গড়া দুই প্রার্থী। জামায়াত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, যাকে সবাই চেনে ব্যারিস্টার আরমান নামে। তিনি যুদ্ধ অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর পুত্র। দীর্ঘ ৮ বছর গুম, কুখ্যাত আয়নাঘরে বন্দী থাকার পর ৫ আগস্টের পর মুক্তি পান তিনি। জামায়াত তাকে মিরপুর অঞ্চল তথা ঢাকা ১৪ আসনের জন্য মনোনয়ন দিয়েছে। অন্যদিকে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, মায়ের ডাক সংগঠনের উদ্যোক্তা। তার ভাই বিএনপি নেতা সুমনও গুমের শিকার হয়েছিলেন। অর্থাৎ দুজনই উঠে এসেছেন ত্যাগ আর বঞ্চনার পরিবার থেকে। একজন নিজে সরাসরি নিপীড়নের শিকার, আরেকজন পরিবারের সদস্যের ত্যাগ বহন করছেন। ব্যারিস্টার আরমানের রাজনৈতিক পরিচয় শুধু ব্যক্তিগত নয়,
তার বাবা মীর কাশেম আলী ছিলেন জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংকসহ জামায়াত ঘনিষ্ঠ বহু প্রতিষ্ঠানের প্রথম কাতারের প্রতিষ্ঠাতাদের একজন, যার কারণে তাকে জামায়াতের আর্থিক উইংয়ের থিঙ্ক ট্যাঙ্ক বলা হতো। অন্যদিকে সানজিদা ইসলাম তুলি প্রথমে ঢাকা ১২ থেকে মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত তাকে ঢাকা ১৪ থেকে নির্বাচন করতে বলা হয়। এখানেই শুরু হয় জটিলতা। দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে এ আসনের বিএনপি প্রার্থী এস এ সিদ্দিক সাজু ইতিমধ্যে বিদ্রোহী হিসেবে মনোনয়ন ফর্ম নিয়েছেন। বাস্তবতা হল ঢাকা ১৪ ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি। এখানে জামায়াত এখনও বড় ভোট পায়নি, কিন্তু দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থী এবং নতুন প্রার্থী সানজিদা ইসলাম তুলির প্রতি অসহযোগিতা যদি চলতে থাকে, তাহলে এই আসনের ফলাফল হঠাৎ করেই জামায়াতে ইসলামীর ঘরে চলে যেতে পারে। যে কারণে বলা যায় মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান এই আসনে অনেকটাই এগিয়ে। এবার আসি বরিশাল বিভাগে, আর সেখানকার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি পিরোজপুর ১। এ আসনটি পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। আর এখান থেকেই নির্বাচন করতে যাচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান, সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তার প্রতিপক্ষ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। অর্থাৎ লড়াইটা শুধু ব্যক্তি বনাম ব্যক্তি নয়, এটা ইতিহাস বনাম বর্তমানে সংঘর্ষ। ডিসেম্বর ২০২৩ সালে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পিরোজপুর ১ আসনে মোট ভোটার প্রায় ৩,৬,৭৩৮ জন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরও কিছুটা বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে। এবার ইতিহাসের পাতায় চোখ রাখা যাক। ১৯৮৬ সালে জাতীয় পার্টি, ১৯৯১ সালে আওয়ামী লীগ, ফেব্রুয়ারি ১৯৯৬-এ বিএনপি এ আসনে জয় পায়। কিন্তু জুন ১৯৯৬, অর্থাৎ যে বছর আওয়ামী লীগ সরকার গঠন করে, সে নির্বাচনে জামায়াতের প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জয়ী হন। ২০০১ সালেও ৪ দলীয় জোটের প্রার্থী হয়ে তিনি আবারও এই আসনে জয় পান। এরপর ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও জামায়াতের ভোট কখনোই ভেঙে পড়েনি। সংখ্যাগুলো বলছে শক্ত গল্প। ১৯৯৬ সালে আল্লামা সাঈদী পেয়েছিলেন ৩৭% ভোট। ২০০১ সালে জোটের প্রার্থী হয়ে সেই ভোট বেড়ে দাঁড়ায় ৫৭%। ২০০৮ সালেও আওয়ামী লীগের শক্ত প্রার্থীর বিপক্ষে তিনি পেয়েছিলেন ৪৫% ভোট। মাত্র ৭,০০০ ভোটের ব্যবধানে হেরে যান। এর মানে একটাই, এ আসনে জামায়াতের একটি স্থায়ী ও গভীর ভোট ব্যাংক রয়েছে। ইন্দুরকানী উপজেলায় উল্লেখযোগ্য হিন্দু ভোট থাকা সত্ত্বেও আল্লামা সাঈদী সেখানেও ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকা জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। এমনকি ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর নামকরণের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন, এই লিগেসি কি বহন করতে পারবেন মাসুদ সাঈদী? ২০১৪ সালে আওয়ামী লীগের একতরফা রাজনৈতিক বাস্তবতার মধ্যেও উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মাসুদ সাঈদী। সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নিজস্ব গ্রহণযোগ্যতা আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি মানুষের আবেগ ও স্মৃতি। সব মিলে বলা যায় বিএনপি প্রার্থী পাওয়ায় লড়াই কঠিন হচ্ছে ঠিকই, কিন্তু মাসুদ সাঈদীকে হারানো পিরোজপুর ১ আসনে সহজ কোনো কাজ নয়। এ আসন স্পষ্টভাবেই দিচ্ছে একটি তীব্র, হাড্ডাহাড্ডি ও হাই ভোল্টেজ নির্বাচনের আভাস। পিরোজপুর ২ কাউখালী, ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী আসন। এ আসনেও এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আরেক সন্তান শামীম সাঈদী। তার প্রতিপক্ষ বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের পুত্র। ডিসেম্বর ২০২৩ সালে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার প্রায় ৩,৮৪,৫১২ জন। ইতিহাস বলছে পিরোজপুর ২ মূলত জাতীয় পার্টির ঘাঁটি। ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৭টি নির্বাচনে এ আসনে জয় পেয়েছেন জাপা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিএনপি এই আসনে মাত্র একবার ফেব্রুয়ারি ১৯৯৬-এ জয় পান। জামায়াত বা বিএনপি কেউই এখানে কখনো বড় ভোট ব্যাংক গড়ে তুলতে পারেনি। এমনকি ২০০১ সালে জোটের বিএনপি প্রার্থী পেয়েছিলেন মাত্র ২৭%, আর ২০০৮ সালে ৩০% ভোট। এবারের বাস্তবতা আলাদা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মাঠে না থাকায় আসনটি কার্যত উন্মুক্ত। একদিকে শামীম সাঈদীর ক্ষেত্রে আছে আল্লামা সাঈদী লিগেসি, আবেগ ও গ্রহণযোগ্যতা। অন্যদিকে আহমেদ সোহেল মঞ্জুরের ক্ষেত্রে বাবার মতো ব্যক্তিগত জনপ্রিয়তা বা শক্ত রাজনৈতিক ভিত্তি ততটা দৃশ্যমান নয়। সব মিলে বলা যায় পিরোজপুর ২ এখন পুরোপুরি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ।
ফলাফল কোন দিকে যাবে সেটা এখন দেখার বিষয়। আর সেই ফলাফলটাই দেখতে হলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত করতে হবে অপেক্ষা। তো বন্ধুরা, জামায়াত নেতাদের পুত্ররা কি পারবে তাদের বাবার সম্মান রাখতে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।